কখনো কি ভেবে দেখেছেন একটা মাত্র অর্থনৈতিক সিদ্ধান্ত, হ্যাঁ, জাস্ট একটা ডিসিশন ১০০ কোটিরও বেশি মানুষের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এই যে স্ক্রিনের দুটো ছবি একবার দেখুন তো। বাঁ দিকে সেই চিরচেনা অ্যাম্বাসেডর গাড়ি, যা একসময় ছিল ভারতের রাস্তার রাজা, আর ডান দিকে ঝলমলে নতুন সব বিদেশি গাড়ি। দেখতে গেলে দুটোই গাড়ি, কিন্তু আসলে এরা দুটো আলাদা যুগের গল্প বলছে, একটা বিশাল অর্থনৈতিক পরিবর্তনের গল্প। তো প্রশ্নটা হচ্ছে, কিভাবে এটা সম্ভব হলো? মানে একটা মাত্র সিদ্ধান্তের জোরে একটা পুরো দেশের অর্থনৈতিক চেহারাটা কি করে এতটা বদলে গেল? চলুন আজ সেই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক। এই বিশাল পরিবর্তনের আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু সময় সফর করতে হবে। চলুন ফিরে যাই 1991 সালেরও আগেকার ভারতে। সেই সময়টাকে বলা হতো প্রোটেকশনিজম বা সুরক্ষার যুগ। তখন ভারতে একটা অদ্ভুত সিস্টেম চালু ছিল। নামটা শুনলে এখনও অনেকে চমকে ওঠেন, লাইসেন্স রাজ। ভাবুন একবার ব্যাপারটা। কেউ একটা নতুন ব্যবসা শুরু করতে চায়, বা ধরুন নিজের কারখানার উৎপাদন একটু বাড়াতে চায়, ব্যাস লেগে গেল। আগে সরকারি দপ্তরে বছরের পর বছর চক্কর কাটতে হতো শুধু একটা লাইসেন্সের জন্য। সোজা কথায় বলতে গেলে এই লাইসেন্স রাজ ছিল সরকারের হাতে একটা অদৃশ্য শেকলের মতো, যেটা দিয়ে প্রাইভেট সেক্টরের হাত পা বেঁধে রাখা হয়েছিল। আর তার ফল মারাত্মক অদক্ষতা আর কচ্ছপের মতো ধীরগতির অর্থনৈতিক বৃদ্ধি। আর দেশি শিল্পগুলোকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের কাছে দুটো মোক্ষম অস্ত্র ছিল। প্রথমটা হলো ট্যারিফ, মানে শুল্ক। সোজা কথায় বিদেশ থেকে কোনো জিনিস আনলেই তার উপর এমন ট্যাক্স বসানো হতো যে সেটার দাম আকাশে উঠে যেত। আর দ্বিতীয়টা হলো কোটা, মানে কোনো জিনিস ঠিক কতটা পরিমাণে দেশে ঢুকতে পারবে তার একটা লিমিট ঠিক করে দেওয়া হতো। তো এর ফলে কি হলো? দেশের অর্থনীতিটা হয়ে গেল একটা বন্ধ ঘরের মতো। বাইরের দুনিয়ার সাথে লেনদেন প্রায় বন্ধ, বাজারে কোনো কম্পিটিশন নেই, তাই নতুন কিছু বানানোর তাগিদও নেই। আর সাধারণ মানুষের জন্য পছন্দ করার মতো অপশন বলতে গেলে ছিলই না। ফোকাসটা ছিল শুধু আত্মনির্ভরতার ওপর, গ্লোবাল মার্কেটের সাথে পাল্লা দেওয়ার দিকে নয়। কিন্তু এই বন্ধ দরজাটা একদিন ভাঙতে বাধ্য হল। আর সেই বছরটাই ছিল ১৯৯১। ভারতের অর্থনীতির জন্য একটা, বলা যায়, বিগ ব্যাংক মুভমেন্ট। কারণ দেশটা তখন দেউলিয়া হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। ভাবুন, ১৯৯১ সালের শুরুর দিকে ভারতের অবস্থাটা ঠিক কী ছিল? একটা জ্বলন্ত টাইম বোমার ওপর বসে আছে যেন। একদিকে আমদানির খরচ বেড়েই চলেছে, কিন্তু রপ্তানি থেকে আয় তলানিতে। দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় খালি, মাথায় চেপে বসেছে বিশাল ঋণের বোঝা। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি, যা সাধারণ মানুষের জীবনকে একেবারে নরক বানিয়ে তুলেছিল। পরিস্থিতি যে কতটা ভয়াবহ ছিল সেটা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। ভারতের হাতে যেটুকু ফরেন কারেন্সি বেঁচেছিল তা দিয়ে মাত্র ২ সপ্তাহের, মাত্র ১৪ দিনের জরুরি আমদানি, যেমন ধরুন পেট্রোল চালানো সম্ভব ছিল। এরপর কি হবে কেউ জানত না। আর সংকট যখন একেবারে চরমে, তখন এমন একটা পদক্ষেপ নিতে ভারত বাধ্য হল যা দেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। লোন শোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যাওয়ার লজ্জা থেকে বাঁচতে ভারতকে তার নিজের সোনার ভাণ্ডার বন্ধক রাখতে হয়েছিল। একবার ভাবুন, দেশের সোনা বন্ধক রাখা হচ্ছে। এটা ছিল একটা জাতির আত্মসম্মানে বিরাট আঘাত, এক কথায় এক চরম মুহূর্ত। এই গভীর সংকট থেকে বেরিয়ে আসার জন্য ভারতের তখন সাহায্যের দরকার ছিল, আর সেই সাহায্যটা এলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফের কাছ থেকে। এখন আইএমএফ হলো এমন একটা সংস্থা যারা এই রকম বিপদে পড়া দেশগুলোকে ধার দেয়, কিন্তু একটা বড় শর্ত থাকে। ওরা বলে, আমরা টাকা দেব, কিন্তু তোমাদের অর্থনীতির নিয়মকানুন ঢেলে সাজাতে হবে। আর আইএমএফের সেই শর্ত মেনেই ভারতে জন্ম নিল এক নতুন অর্থনৈতিক দর্শন, যেটা সংক্ষেপে এলপিজি নামে পরিচিত হয়ে গেল। এল মানে লিবারালাইজেশন বা উদারীকরণ, পি মানে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ, আর জি মানে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তো এই তিনটি জিনিস আসলে কি ছিল? দেখুন, লিবারালাইজেশন মানে হলো সেই লাইসেন্স রাজের শেকলটা ভেঙে ফেলা হলো, ব্যবসার উপর থেকে সরকারি কন্ট্রোল কমানো হলো। প্রাইভেটাইজেশন মানে বছরের পর বছর ধরে লসে চলা সরকারি কোম্পানিগুলোকে প্রাইভেট মালিকদের হাতে তুলে দেয়া হলো। আর সবশেষে গ্লোবালাইজেশন মানে ভারতের অর্থনীতির বন্ধ দরজাটা সারা বিশ্বের জন্য হাট করে খুলে দেয়া হলো। এই পরিবর্তনটা যে কতটা নাটকীয় ছিল তা এই গ্রাফটা দেখলেই বোঝা যায়। দেখুন একবার, ১৯৯১ সালের আগে ভারতের ট্যারিফ বা আমদানি শুল্কের দেওয়ালটা কত উঁচু ছিল, ১০০%-এরও বেশি। আর সংস্কারের পর দেখুন সেই রেখাটা কিভাবে শটার নিচে নেমে এসেছে।
এটা ছিল আক্ষরিক অর্থেই একটা দেওয়াল ভেঙে ফেলার মতো ঘটনা। কিন্তু সব বড় পরিবর্তনের মতোই এটারও দুটো দিক ছিল। এই বিশ্বায়নের ফলে কেউ জিতল, আবার কেউ হেরে গেল। এটা আসলে একই দেশের মধ্যে দুটো আলাদা ভারতের গল্প। সবচেয়ে বড় উইনার কারা ছিল জানেন? সাধারণ কনজিউমার বা ক্রেতারা। ব্যাপারটা ভাবুন, আগে একটা স্কুটার বা একটা টেলিফোন লাইনের জন্য বছরের পর বছর ওয়েটিং লিস্টে নাম লেখাতে হতো, আর হঠাৎ করে বাজারটা খুলে যেতেই অপশনের বন্যা বয়ে গেল। শুধু তাই নয়, কম্পিটিশনের ফলে জিনিসপত্রের কোয়ালিটি যেমন বাড়ল, দামও চলে এলো নাগালের মধ্যে। তবে শুধু ক্রেতারাই নয়, এই খোলা অর্থনীতির হাত ধরে ভারতে একটা নতুন স্বপ্নের জন্ম হলো, আর সেটা হলো আইটি রেভলিউশন। রাতারাতি বেঙ্গালুরু, হায়দ্রাবাদের মতো শহরগুলো বিশ্বের সফটওয়্যার হাবে পরিণত হলো। লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হলো, আর ভারতে জন্ম নিল এক বিশাল উচ্চাকাঙ্ক্ষী নতুন মিডল ক্লাস। কিন্তু মুদ্রার তো সবসময়ই একটা উল্টো পিঠ থাকে, তাই না? এ যেমন রাজুর গল্পটা। উনি ছোট একটা কারখানায় ক্যাপাসিটর বানাতেন। ওনার মুখেই শোনা যাক, যেই মুহূর্তে সরকার আমদানির নিয়ম আলগা করল, আমার কাস্টমাররা সস্তা বিদেশি মাল কেনা শুরু করল, কারণ সেগুলোর দাম ছিল আমার মালের প্রায় অর্ধেক। রাজুর মতো দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ের কপালে ঠিক এটাই ঘটেছিল। একদিকে যখন আইটি সেক্টর তরতর করে এগোচ্ছে, ঠিক তার উল্টো ছবিটাও ছিল। যেমন সুশীলার গল্পটা। উনি একজন গার্মেন্ট ফ্যাক্টরির কর্মী। ওনার অভিজ্ঞতাটা ছিল ঠিক এরকম: আমাদের চাকরিগুলো আর সুরক্ষিত নেই। আমি আগে পার্মানেন্ট কর্মী ছিলাম, এখন টেম্পোরারি কাজ করি। আমার রোজগার প্রায় অর্ধেক হয়ে গেছে। এটাই ছিল গ্লোবালাইজেশনের সেই অন্য মুখটা, চাকরির অনিশ্চয়তা আর কমে আসা আয়। আর এই যে গ্রাফটা, এটা পুরো গল্পটাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। দেখুন, ঠিক যেন একটা কাঁচি। ১৯৯১-এর পর থেকে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের আয়ের গ্রাফটা রকেটের গতিতে উপরে উঠেছে, আর অন্যদিকে মধ্যবিত্ত ৪০% আয়ের ভারটা কিন্তু কমেছে। এই বাড়তে থাকা আর্থিক বৈষম্য, এটাই হয়ে দাঁড়ালো এই নতুন অর্থনীতির সবথেকে বড় চ্যালেঞ্জ। তাহলে এই পুরো আলোচনাটার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ভারত একটা লম্বা পথ পেরিয়ে এসেছে, সন্দেহ নেই, কিন্তু আসল চ্যালেঞ্জটা বোধহয় এখনও বাকি। আর সেটা হলো এই যে বিপুল অর্থনৈতিক উন্নতি, তার সুফলটা কিভাবে দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তবে সব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একটা কথা অস্বীকার করার উপায় নেই। ১৯৯১ সালের সেই বিগ ব্যাং ভারতকে বদলে দিয়েছে। দেশটা আজ বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতি। এটা কোনো ছোটখাটো সাফল্য নয়, এটা একটা অসাধারণ অর্জন। এক কথায়, এই সংস্কার একদিকে যেমন প্রচুর সম্পদ তৈরি করেছে, তেমনি সমাজে গভীর বিভেদও তৈরি করেছে। তাই আজকের সবচেয়ে বড় প্রশ্নটা হয়তো এটাই: গ্লোবালাইজেশনের ফলে যে বিপুল সুযোগ তৈরি হয়েছে, তার ভাগটা কিভাবে সবার মধ্যে সমানভাবে বণ্টন করা যায়? এই জটিল প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারতের আগামী দিনের পথ চলা।